বিষ্ণুপুরকে আমরা সকলেই মন্দির নগরী হিসেবে এতদিন চিনে এসেছি। অনেকের কাছেই হয়তো অম্বিকা কালনা নামটা অচেনা লাগতে পারে, কিন্তু বিষ্ণুপুরের পাশাপাশি এই অম্বিকা কালনাকেও আমরা মন্দির নগরী হিসেবে নামাঙ্কিত করতে পারি। মা অম্বিকার নামানুকরণে কালনার স্টেশনের নাম অম্বিকা কালনা। টেরাকোটার কাজে ভরপুর এখানকার মন্দির চত্বরগুলি দেখলে বিষ্ণুপুরের কথা আপনাকে বারবার মনে করিয়ে দেবে। তাহলে আর দেরি কিসের, চলুন সকলে মিলে বেরিয়ে পড়ি অম্বিকা কালনার উদ্দেশ্যে। আজকে 20শে জানুয়ারি আমি চলে এসেছি বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে আবার একটি নতুন ডেস্টিনেশনে। আজকে আমি রয়েছি কালনা 108 শিব মন্দির। এখানে সমস্ত কিছু ঘুরে আপনাদের দেখাবো, কিভাবে আসবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় কি দেখবেন, সবটা এই ভিডিওতে ডিটেলস দেওয়া থাকবে। শুরু করা যাক একদম প্রথম থেকে আমি কিভাবে এলাম। কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তারা দুটি রাস্তা ধরে আসতে পারেন। কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে ঈশ্বরগুপ্ত সেতু অতিক্রম করে এসটিকেকে রোড ধরে সোজা চলে যাবে অম্বিকা কালনা, আর অপরটি ডানকুনি হয়ে দিল্লি রোড দিয়ে এসে মগরা ব্রিজ দিয়ে আপনাকে এসটিকেকে রোড ধরে নিতে হবে অম্বিকা কালনা যাওয়ার জন্য। 80 থেকে 90 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আর যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে 25 টাকার টিকিট কেটে কাটোয়া লোকালে উঠে পড়লেই অম্বিকা কালনা স্টেশন। এক্ষেত্রে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমি এখন অম্বিকা কালনা স্টেশনে জাস্ট নামলাম। ঘড়িতে এখন 10টা 10। হাওড়া কাটোয়া লোকাল প্রায় আধ ঘন্টা মতো লেট। এবার এখান থেকে আমরা বাইরে বেরোবো, কালনা স্টেশনের বাইরে বেরিয়ে সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা 108 শিব মন্দির আর আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে কালনা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপর আমরা একটা টোটো ঠিক করব। আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে চারিদিকে কুয়াশা। 10টা বাজে, রোদ্রের দেখা নেই, প্রচণ্ড কুয়াশা। জানি না কতটা ভালো ক্যামেরাতে ছবি আসবে, চেষ্টা করব যতটা ভালো করে দেখানো যায়। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে এসে এইখান থেকে টোটো বুক করে আপনারা সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। এখানে এরা 10টা পয়েন্ট দেখাবে, তার জন্য 500 টাকা করে টোটোতে চাইছে। রিজার্ভ করে যেতে হবে। 5 জন নেবে, আপনারা 1 জন হোক বা 5 জন হোক, টোটো রিজার্ভ করেই আপনাদের যেতে হবে। মা অম্বিকার মন্দির থেকে টোটাল 10টা পয়েন্ট এখানে দেখিয়ে দেবে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। ওনারাই সমস্ত বুঝিয়ে সব কিছু বলে দেবেন। আপনারা একটু বার্গেনিং করে নিলে হয়তো একটু কম হবে, কিন্তু এদের রেট হচ্ছে 500 টাকা করে। চলুন আবার রাস্তায় যেতে যেতে সমস্ত ডিটেলসটা বলছি। প্রথমে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী কালীবাড়ি, মা অম্বিকা নামেও পরিচিত। এনার নামেই অম্বিকা কালনা। চলুন প্রথমে দেখে নিই অম্বিকা কালীবাড়ি। আমরা চলে এসেছি মা অম্বিকার মন্দিরে। সোজা এদিক দিয়ে এসেই এটা হচ্ছে ছোট মার মন্দির আর এটা হচ্ছে বড় মার মন্দির। এখানে সমস্ত পূজা দেওয়ার জন্য সামগ্রী রয়েছে। আপনারা এখান থেকে পূজা কিনে পূজা দিতে পারবেন। যেটু এখানে পুজো কত টাকা করে? যা ইচ্ছা, মানে ডালা সিস্টেম কিছু নয়। আচ্ছা, বড় ডালা হবে। কোনটা 21 কোনটা 31 একটু ভালো করে এটা বেশি মিষ্টিটা 31, কম মিষ্টিটা 21। এখান থেকে আপনারা পুজো কিনে পুজো দিতে পারবেন। সমস্ত রকম পুজোর সামগ্রী রয়েছে। মা অম্বিকা। আমরা প্রবেশ করছি বড় মার মন্দিরে, মা অম্বিকার মন্দির। অম্বিকা স্টেশন থেকে নেমে এটি হচ্ছে আমাদের প্রথম গন্তব্য। এই হচ্ছে মা অম্বিকার মন্দির।
এনার নামানুকরণই হচ্ছে অম্বিকা কালনা। এই হচ্ছে ছোট মায়ের মন্দির, মা অম্বিকা ছোট মা। ভেতরে ছবি তোলা অ্যালাউ নয় অনুমতি ছাড়া, তাই আপনাদের বড় মায়ের মন্দিরের ভেতরে ছবিটা দেখাতে পারলাম না। এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির, আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য। সুন্দর একটি মন্দির, তার সাথে এখানে দেখুন গোশালা রয়েছে একটা। সুন্দর মন্দির। আমরা সবাই মন্দির নগরী বিষ্ণুপুর হিসেবে জানি, কিন্তু মন্দির নগরী কালনা অনেকের কাছেই পরিচিত নয়। এরপর আমাদের তৃতীয় গন্তব্য গোপালজি মন্দির। 1766 খ্রিস্টাব্দে নির্মিত গোপালজি মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মূল ফটকের দুদিকে দুটি ছোট শিবের মন্দির লক্ষ্য করা যাবে, যেগুলির ভেতরে রয়েছে শিবলিঙ্গ, আর সামনে টেরাকোটার কাজ বিশিষ্ট বিশালকায় গোপালজির মন্দির। মন্দির লাগোয়া এখানে একটি ছোট্ট বাগান রয়েছে। কালনা পৌরসভার অনুমোদিত 35 ফুট বিশিষ্ট একটি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, যেটি আপনারা রাস্তার ওপর থেকেই দেখতে পাবেন। হিমেল হাওয়া ও কুয়াশা গায়ে মেখে ঘড়ি কখন প্রায় 11টা ছুঁই ছুঁই, তখনও ব্রেকফাস্ট করা হয়নি, তাই পেটাই পরোটা সহযোগে করে নিলাম ব্রেকফাস্ট। মেন রোড থেকে একটুখানি হেঁটে ভেতর দিকে ঢুকতে হবে। এবার আমরা যাব পাতালগঙ্গা, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, কিছুটা হেঁটে ভেতর দিকে ঢুকতে হবে, এখানে গাড়ি ঢুকবে না। এই হলো কালনা শ্রী শ্রী নামব্রহ্ম জিউ মন্দির। এটিকে নামব্রহ্ম গলিও বলা হয়। চকবাজারের ঠিক সামনে সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম এটি। এখানে এসেই আপনারা পাতাল গঙ্গার দর্শন করতে পারবেন। এই পাতাল গঙ্গার জল নাকি ভাগীরথীর সাথে সরাসরি যুক্ত। জোয়ার ভাটা সময় অনুযায়ী এখানে জল বাড়ে কমে। এই হলো শ্রীমৎ সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয়ের পূর্ণ সমাধিপীঠ। আমরা চলে এসেছি শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই গৌড়ের শ্রী মন্দির। চলুন এবার শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করা যাক। রাস্তায় আমরা 108 শিব মন্দির ফেলে রেখে আগে এদিকে চলে এলাম। এই মন্দিরগুলো 12:30টায় সব বন্ধ হয়ে যায়, তাই আমরা এটা আগে একটু দেখে নেব। এটি চৈতন্য মহাপ্রভুর বিবাহ স্থান। নিত্যানন্দ প্রভুর বিবাহের সময় এই গাছটি ছিল, এটা এখন ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে গেছে। তারপরে এই গাছটি লাগানো হয়, এইগুলো সব বাঁধানো হয়। না না রেণু
এই জায়গাটিকে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থান হিসেবে ধরা হয়। এটিকে বলা হয় অমলিতলা। ভিতরে ছোট্ট মন্দিরটিতে তার চরণ যুগলের একটি ছাপ রয়েছে, আর দেওয়ালে তারই কৃতকর্মের নানান রকম স্কাল্পচার করা রয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে বড় করে লেখা রয়েছে। আচ্ছা, এই ঝলক দর্শনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটুখানি জেনে নেব। ঝলক দর্শনের ব্যাপারটা প্রভুর আদেশ, এটা মহাপ্রভুর আদেশ। হ্যাঁ, মহাপ্রভু যখন এখানে এসেছিলেন, ওনার ভক্ত ছিলেন, পরম ভক্ত হলো গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত যখন যেতে দিচ্ছেন না, তখন নিজের হাতে মহাপ্রভু দুটো পুতলা তৈরি করেছিলেন। সেই পুতলা দুটো এখন বর্তমানে এখানে আছেন। আর মহাপ্রভু বলেছেন, আমি চলে যাব, আমাকে যেতে হবে, আমাকে এখানে থাকলে তো হবে না। এবার মহাপ্রভু যখন যাচ্ছেন, তখন জড়িয়ে ধরছেন, তখন পুতলা দুটো হেঁটে চলে যাচ্ছেন। এই হলো প্রভুর আদেশ। ওই জন্য ঝলক দর্শন এখানে নাম হয়েছে। কানলায় আছে আর বৃন্দাবনে আছে। আচ্ছা, ওই কি মানে লোকজন জড়ো হলে একটুখানি করে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে ঝলক দর্শন। লোকজন আসবে, জয় নিতাই বললেই খুলে দেবে। আমরা আছি এখন ভবা পাগলা মন্দিরে, ভবার ভবানী মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই সম্পূর্ণটা দেখাতে পারবো না। এই হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ এখানকার, ভবার গীতি মঞ্চ, দুর্গা মণ্ডপ। এখানে লাখ লাখ লোকের সমাবেশ হয় যখন এখানে কোনো প্রোগ্রাম হয়। আমি রয়েছি এখন কালনা শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন, গঙ্গার ধারে। সুন্দর একটি জায়গা, কি সুন্দর জায়গা দেখুন। দূরে ইটভাটা দেখা যাচ্ছে, নৌকো রয়েছে, চড়া পড়ে গেছে অনেকটা জায়গা। এই হচ্ছে মহিষ মর্দিনী তলা, শুধু কাঠামোটি রয়েছে। কোন সময় পুজো হয়? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে পুজো হয়, শ্রাবণ মাসে তিথি ধরে পুজো হয়। তখন আবার এখানে এই কাঠামোতে ঠাকুর তৈরি হয়। এখানে পুরো আটচালা করা, যাত্রা প্রোগ্রাম সমস্ত এখানে সব হয়। আমরা চলে এসেছি 108 শিব মন্দির, কালনার বিখ্যাত। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় একটি স্থান। 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক এই মন্দির নির্মিত হয়। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে। এটি একটি পুঁতির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে রয়েছে 74টি মন্দির এবং ভিতরে 34টি মন্দির, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। সবকটি শিবলিঙ্গই উত্তরমুখী। খুব সাজানো গোছানো, খুব সুন্দর জায়গা। ভালো রকম মেনটেনেন্স হয় দেখে বোঝাই যাচ্ছে। মন্দিরগুলো পুরনো হয়ে গেছে অনেকটা, সেরকমভাবে সংস্কার হয়নি ঠিকই, কিন্তু বাগানটি খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি এখন রয়েছি কালনার বিখ্যাত 108 শিব মন্দির। আশা করছি ভালোই লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখতে থাকুন আমার পেছন দিকে এই যে চারিপাশে শিব মন্দির। মোট 108টি শিব মন্দির রয়েছে এখানে। বাইরের বৃত্তে চক্রাকারে 74টি আর ভেতরের বৃত্তে চক্রাকারে 34টি। আমরা এখন বাইরের বৃত্তে রয়েছি। অন্য জায়গাগুলিতে চেষ্টা করবেন 12:30টার
মধ্যে দেখে নেওয়া, কারণ ওই মন্দিরগুলো বন্ধ হয়ে যায় যেখানে ভোগ দেওয়ার রীতি রয়েছে। আর বাদবাকি এই 108 শিব মন্দির, রাজবাড়ি, এগুলো আপনারা 12:30টার পরেও দর্শন করতে পারবেন। দেখুন আস্তে আস্তে প্রায় পুরোটাই চক্রাকারে আমি ঘুরে ফেললাম। 108টি শিব মন্দির পর পর, কি অসাধারণ একটি জায়গা, শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন এটা। বাইরে দিয়ে রাস্তা গোল করে ঘুরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। খুব এই বিজ্ঞপ্তিগুলো একটুখানি মেনে চলবেন। এখানে ঘাসের উপর হাঁটাচলা করা যাবে না, কোনো গৃহপালিত পশু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, পলিথিন ব্যাগে খাদ্যদ্রব্য বহন করা যাবে না। এছাড়াও আরও কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। আপনারা পরিষ্কার রাখুন জায়গাটি, নোংরা করবেন না। আর জুতো আপনাদের এই বাইরে গেটের সামনে খুলে ঢুকতে হবে, ভেতরে খালি পায়ে ঘুরতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই মন্দিরটি এখন রয়েছে। এবার আমরা চলে যাব ভেতরের জায়গাটিতে। ভেতরে রয়েছে 34টি শিব মন্দির। এই দেখুন এখানে সাদা শিবলিঙ্গ, ভেতরেরগুলো সবই সাদা শিবলিঙ্গ, এখানে কোনো কালো শিবলিঙ্গ নেই। বাইরেরগুলো অল্টারনেটিভলি একটি সাদা একটি কালো, কিন্তু এখানে সবকটি সাদা। কি সুন্দর লাগছে দেখুন। ভেতরটা প্রচণ্ড ক্লিন, সবসময় কাজ চলছে, পরিষ্কার করা চলছে। এই দেখুন গাছের পাতা সব কিছু ঝাঁট দেওয়া, পরিষ্কার, খুব সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে। বৃত্তের এটি হচ্ছে একদম কেন্দ্রস্থল, এইটি একদম কেন্দ্রস্থল। মাঝখানে রয়েছে ছোট্ট একটি কুয়ো। কি দারুণ ভাবে মন্দিরগুলোকে তৈরি করা হয়েছিল কত বছর আগে, কিন্তু কি সুন্দরভাবে পরিকল্পনা করে 108টি শিব মন্দির এইভাবে, মানে এত সুন্দর ইঞ্জিনিয়ারিং সত্যি ভাবা যায় না এত বছর আগে। এইটিকে কেন্দ্র ধরে বৃত্তটিকে তৈরি করা হয়েছে। প্রবেশ করছি রাজবাড়ি চত্বরে। ঢোকার সাথে সাথেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যিনি এখানকার দায়িত্বে রয়েছেন তিনি ভিডিও করতে বাধা দিলেন। অনুমতি নিয়ে না আসার জন্য এখানে 25 টাকা দিয়ে টিকিট করা সত্ত্বেও ভেতরে শুধুমাত্র ভিডিওগ্রাফিটুকু অ্যালাউ করেছিল, কোনো রকম কথা বলতে নিষেধ করা হয়েছিল। চত্বরে ঢোকার সাথে সাথেই প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। চারিদিকটা ওয়েল মেনটেন্ড, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান, ফুল গাছ, আর তার সাথে সাথে মোট 12টি মন্দির রয়েছে এখানে। প্রতাপেশ্বর মন্দির ফেলে রেখে একটু এগোতেই রাসমঞ্চ চোখে পড়ল, যেটির কোনো ছাদ নেই। রাসমঞ্চ থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে প্রথমেই পড়বে কূপেশ্বর মন্দির। আর তারপরে পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দির মানে 5টি শিবের মন্দির, 5টি 5 রকম মাপের মন্দির পরপর দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে আরেকটু এগোলেই কৃষ্ণচন্দ্রজি মন্দির। 25 চূড়া বিশিষ্ট মন্দিরের মধ্যে এটি একটি। ভেতরে আরও 2টো মন্দির লক্ষ্য করলাম, একটি ছিল রামসীতা মন্দির, আরেকটি বদ্রীনাথ মন্দির।
সেখান থেকে চলে যেতে হবে বিজয় বৈদ্যনাথ মন্দিরে। এটি আরেকটি মন্দির। সব মন্দিরের মতো এখানেও টেরাকোটার কাজ লক্ষ্য করা যাবে। আটচালা মন্দিরগুলির মধ্যে এটিও একটি অন্যতম। এরপর সোজা চলে গেলাম লালজি মন্দিরে। 25 চূড়া বিশিষ্ট মন্দিরের মধ্যে এটি দ্বিতীয়। এখানে দুপুরবেলা ভোগ দেওয়া হয়। আপনারা চাইলে সকালবেলা এসে এখানে বলে দিলে দুপুরবেলা ভালোভাবে ভোগ খেতে পারবেন। সবকটি মন্দির দেখানো হয়ে গেল আপনাদের। মোট 12টি স্পট রয়েছে ভেতরে, সবকটি দেখালাম। কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরে জলেশ্বর মন্দিরটা রয়েছে, সেটি দেখাবো। ঘড়িতে 2টো বাজে, লাঞ্চ করে নেবো এবার। এই হচ্ছে জলেশ্বর মন্দির। এটি রাজবাড়ি কমপ্লেক্স আর 108 শিব মন্দিরের বাইরে জলেশ্বর মন্দির একই রকম। এই হচ্ছে জায়গাটা, ভেতরে 108 শিব মন্দির আর এই হচ্ছে জলেশ্বর মন্দির। আপনারা এইখান থেকে চলে যেতে পারবেন 108 শিব মন্দির, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। আমি চলে এসেছি মা অম্বিকা সুইটসে। কালনায় এসছি, আর মিষ্টি না খেলে তো হবে না, তাই এখান থেকে একটু মিষ্টি খেয়ে নেব। কালনায় এসে মাখা সন্দেশ, ক্ষীরপুলি, ছানার মুরগি এগুলো মিস করাটা কিন্তু একদমই ঠিক হবে না। আমিও তাই বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। মা অম্বিকা সুইটস থেকে মিষ্টি কেনার পর এবার হোটেল মা অম্বিকা থেকে লাঞ্চ করে নিলাম। 100 টাকা ডিম ভাতের দাম শুনে চোখ কপালে উঠেছিল ঠিকই, কিন্তু তারপর যা সার্ভ করলো তা দেখে মনটা ভরে গেল। ডাল, 2 রকম ভাজা, 2 রকম সবজি, 2টো ডিম দিয়ে কারি, তার সাথে ধনেপাতার চাটনি, এরপর টমেটোর চাটনি আর পাঁপড়ও ছিল। সবকিছু নিয়ে মাত্র 100 টাকার প্লেট। এছাড়াও এখানে আপনারা মাছ ভাত, মাংস ভাত, রুটি সবকিছুই পেয়ে যাবেন। এবার এখান থেকে স্টেশনের দিকে চলে যাব। টোটো ছেড়ে দিয়েছি। টোটোতে দরদাম করে মোটামুটি 430 টাকা মতো নিল। আপনারাও একটু দরদাম করে নেবেন, এদের রেট 500 টাকা। অম্বিকা কালনা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে হাওড়া। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো জায়গায়। সঙ্গে থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। ভালো থাকবেন সবাই। টিল দেন, বাই বাই।